আপনি আমাদের ভোট দিন, আমরা আপনাকে টাকা দেব। একটা সময় ছিল যখন নেতারা ভোটের আগে বলতেন, আপনি আমাদের ভোট দিন, আমরা আপনাদের জন্য স্কুল বানাবো, ভালো হাসপাতাল বানাবো, বেকার ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব। কিন্তু এখন রাজনীতি পুরোপুরি বদলে গেছে। এখন ডিলটা একেবারে ডিরেক্ট। আপনি আমাকে ভোট দিন, আমি প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। কিন্তু একবারও ভেবে দেখেছেন এই টাকা আসছে কোথা থেকে? তৃণমূলের ১,৫০০ বনাম বিজেপির ৩,০০০। ২০২৬ সরকার বদলেছে, ভাতার নাম বদলেছে, টাকা ডাবল হয়েছে, কিন্তু যে দল একদিন ভাতার বিরুদ্ধে গলা ফাটাতো, ক্ষমতায় এসে তারাই কেন ৩,০০০ টাকা দিতে মরিয়া? ১,৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়েই রাজ্যের দেনা হয়েছিল ৭ লাখ কোটি টাকা। এবার সেটা ডাবল হয়ে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার। আপনি কি জানেন এখন আপনার মাথার উপর ঠিক কত লাখ টাকার ধার চাপানো হলো? ভোট আসছে, ভোট যাচ্ছে, কেউ জিতছে, কেউ হারছে, নেতা বদলাচ্ছে, সরকারও বদলাচ্ছে, কিন্তু এখন আর কেউ আপনার অধিকারের কথা বলছে না। ভোটের আগে এখন সবাই বলছে কে কত দেবে। महिलाओं के लिए हमने जो आर्थिक आत्मनिर्भरता सुनिश्चित करने के लिए 3,000 रुपयों की घोषणा की है। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। ৩,০০০ টাকা স্টার্ট করেছে মোদি। অন্নপূর্ণ ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার বন্ধ। আজকে বলছে ৩ মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে দেবো। আমরা তুই কে রে হরিদাস? কে হরিদাস? লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন। এক পার্টি ১,৫০০ দিলে আর এক পার্টি বলছে ৩,০০০। প্রশ্নটা কে কত দিচ্ছে সেটা নয়, প্রশ্নটা হলো এই যে ফ্রিতে এত কিছু দেওয়া হচ্ছে, এতেই কি সত্যি কোনো উপকার হচ্ছে, নাকি এটা এমন একটা ফাঁদ যেখানে পা দিয়ে ফেসে গেছে সবাই? মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে ওই ১,০০০, ১,৫০০ বা ৩,০০০ টাকা ঢুকলে কার না ভালো লাগে বলুন? আর এখানেই আমরা সবাই একটা মস্ত বড় ভুল করে ফেলছি। আমরা ভুলে যাচ্ছি এই পৃথিবীতে কোনো কিছুই পুরোপুরি ফ্রিতে পাওয়া যায় না, কেউ না কেউ ঠিক এর দাম চোকাচ্ছে। আর আমার প্রশ্নটা ঠিক এখানে, কখনো ভেবেছেন সামান্য কয়েকটা টাকা দিয়ে আপনার কাছ থেকে সরকার ঠিক কি কি কেড়ে নিচ্ছে? ভাতা দিয়ে সত্যি কি রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে, নাকি সামান্য কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে একটা প্রজন্মের ভবিষ্যৎ? আজ আমি এমন একটা স্ক্যামের পর্দাফাঁস করব যার শিকার খোদ আপনি। যে স্ক্যামের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু এই ফাঁদ সম্পর্কে আপনি কিছুই জানেন না। কারণ এই রাজনীতি একদিনে শুরু হয়নি, এর একটা অতীত আছে। আর মজার ব্যাপার হলো এর শুরুটা হয়েছিল একটা খুব মহৎ উদ্দেশ্য নিয়ে। এর বীজ বোনা হয়েছিল আজ থেকে বহু বছর আগে সুদূর তামিলনাড়ুতে। কিভাবে তামিলনাড়ুর একটা ছোট স্কিম আজ গোটা দেশের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর কেনই বা বাংলায় এই ভাতা মডেল দেখে ভারতের অন্য রাজ্যগুলো ভয়ে কাঁপছে। সাল ১৯৫৬। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তখন কে কামরাজ। তিনি দেখলেন গরিব ঘরের বাচ্চারা স্কুলে আসছে না, কারণ তাদের পেটে খাবার নেই। খালি পেটে কি আর পড়াশোনা হয়? তাই তিনি রাজ্যের স্কুলগুলোতে বিনামূল্যে খাবার আর শিক্ষার ব্যবস্থা করলেন। আর এর ফল কি হলো? তামিলনাড়ুতে শিক্ষার হার ম্যাজিকের মতো বেড়ে গেল। এরপর ১৯৮২ সালে তামিলনাড়ুর আর এক মুখ্যমন্ত্রী এম.জি. রামচন্দ্রন এই মিড ডে মিলকে আরো বড় আকার দিলেন। বাচ্চাদের শুধু খাবার নয়, সারা বছর পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করলেন তিনি। আর এই তামিলনাড়ুর মডেল দেখেই পরে ১৯৯৫ সালে ভারত সরকার গোটা দেশে মিড ডে মিল চালু করেছিল, যা আজও বহু গরিব বাচ্চাকে স্কুলমুখী করেছে। শুধু তামিলনাড়ু নয়, ১৯৮৩ সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন.টি. রামারাও গরিবদের জন্য ২ টাকা কেজি দরে চাল দেওয়া শুরু করলেন। আর এরপর থেকেই বদলাতে শুরু করলো রাজনীতি। সমাজ কল্যাণের ধারণা ধীরে ধীরে ভোট ব্যাংকের হাতিয়ারে পরিণত হতে লাগলো। প্রয়োজন আর প্রলোভনের মধ্যে যে পার্থক্যটা ছিল, সেটা ধীরে ধীরে মুছে যেতে শুরু করলো। আর এই চেঞ্জটা সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেল আবার সেই তামিলনাড়ুতেই। সাল ২০০৬। ডিএমকে পার্টি ক্ষমতায় আসার জন্য তারা ঘোষণা করলো তারা জিতলে রাজ্যে প্রায় ১,৬২,০০,০০০ মানুষকে রঙিন টিভি দেবে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, কালার টিভি। সরকার গঠনের পর এম করুণানিধি এই টিভি কেনার জন্য রাজ্যের কোষাগার থেকে খরচ করলেন প্রায় ৪,০০০ কোটি টাকা। চারিদিকে যখন সমালোচনা শুরু হলো, সরকারের তরফ থেকে সাফাই দেওয়া হলো এই টিভিগুলো নাকি গণশিক্ষার, নারী ক্ষমতায়নের জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা আপনি বলুন, কালার টিভির সঙ্গে শিক্ষার আর নারী ক্ষমতায়নের সম্পর্ক কি? এই বিপুল পরিমাণ টাকা দিয়ে কি রাজ্যের স্কুলের পরিকাঠামো উন্নত করা যেত না? শিক্ষকদের বেতন বাড়ানো যেত না? প্রশ্নটা উঠেছিল, কিন্তু উত্তর আর কেউ খুঁজল না। এরপর এলো ২০১১ সাল। ডিএমকে বলল তারা ভোটে জিতলে মাসে ৩৫ কেজি চাল, মিক্সার গ্রাইন্ডার আর কলেজ পড়ুয়াদের ল্যাপটপ দেবে। কিন্তু জয়ললিতার এআইএডিএমকে সেই তালিকাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেল।
তারা দিল 20 কেজি চাল, মিক্সার গ্রাইন্ডার, ক্লাস 11 এই ল্যাপটপ আর মেয়েদের বিয়ের জন্য 4 গ্রাম করে সোনা। আর এই ভোটের ফলাফল কি হয়েছিল সেটা নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন। সেবার বিপুল ভোটে জিতেছিল জয়ললিতার পার্টি। কিন্তু এখানে একটা বিষয় ভাবার আছে, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য এগুলো মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার, আর এগুলো নিশ্চিত করা সরকারের প্রাথমিক কাজ। কিন্তু তার বদলে টিভি, মিক্সার গ্রাইন্ডার, ল্যাপটপ বা সোনার মতো লাক্সারি আইটেম কেন দিচ্ছে রাজনৈতিক দলগুলো? এগুলো কি সত্যি ওয়েলফেয়ার স্কিম নাকি পলিটিক্যালি গিভ অ্যাওয়ে? সরকারি টাকায় কেনা ভোট, এই প্রশ্নটা নিয়েই 2013 সালে জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। এআইএডিএমকে সরকারের বিরুদ্ধে মামলা হলো, অভিযোগ উঠল ভোটের নামে জনগণকে ঘুষ দেওয়া হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিল এই ধরনের ভাতা দেওয়া আর ঘুষ দেওয়া আইনি পরিভাষায় এক জিনিস নয়। নির্বাচন কমিশনকে শুধু একটা গাইডলাইন তৈরির নির্দেশ দিয়ে ছেড়ে দেওয়া হলো, ব্যাস। এরপর ভাতা দেওয়া বন্ধ তো হলোই না, উল্টে বিভিন্ন রাজ্যে আরো নিত্য নতুন ভাতার নামে দেদার দান খয়রাতি চলতে লাগলো। শুধু তামিলনাড়ুতে নয়, ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই ভাইরাসের মতো ছড়িয়ে পড়লো এই ভাতার কালচার। তবে হ্যাঁ, এর মধ্যে কিছু স্কিম সত্যি মানুষের উপকারে এসেছিল, সে কথা অস্বীকার করার উপায় নেই। যেমন ধরুন, 2006 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নবম শ্রেণীর ছাত্রীদের জন্য ফ্রি সাইকেল দিলেন, বা 2014 সালে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দিলেন। তখন কিন্তু সত্যি মেয়েদের স্কুল ছুটের হার কমেছিল। এটা দেখে 2008 সাল থেকে ওড়িশাতেও ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু হলো। আর এরপর ধীরে ধীরে ভারতের রাজনীতি থেকে প্রয়োজন আর প্রলোভনের এই পার্থক্যটা খুব দ্রুত মুছে যেতে শুরু করলো। সাল 2013, আম আদমি পার্টি বিনামূল্যে জল, বিদ্যুৎ, শিক্ষা আর স্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মসনদে বসল। এই প্রতিশ্রুতি মেটাতে গিয়ে দিল্লি সরকারের খরচ হলো 37,000 কোটি টাকা। এরপর 2016 সালে উড়িষ্যা সরকার 63 কোটি টাকা খরচ করে বিনামূল্যে পানীয় জল দেওয়া শুরু করলো। 2021 সালে গোয়াতে বিজেপি নিয়ে এলো সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার। 2022 সালে পাঞ্জাব নির্বাচনের আগে কংগ্রেস আর আম আদমি পার্টি দুজনেই বিনামূল্যে বিদ্যুৎ আর জলের প্রতিশ্রুতি দিল। আপ তো এক ধাপ এগিয়ে মহিলাদের মাসে 1,000 টাকা করে ভাতা দেওয়ার কথাও ঘোষণা করলো। শেষ পর্যন্ত পাঞ্জাবে বাজিমাত করল এই আম আদমি পার্টি। তবে এই সব রাজ্যকে একটা বিষয় অনেক পেছনে ফেলে দিল পশ্চিমবঙ্গ, সেটা হলো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার। হাতে হাতে আর কোনো জিনিস নয়, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে লাগলো কাঁচা টাকা। আর এই টাকা পাঠানোর দৌড়ে অন্য সমস্ত রাজ্যকে টেক্কা দিয়ে বেরিয়ে গেল আমাদের পশ্চিমবঙ্গ। এর শুরুটা হয়েছিল 2013 সালে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল থেকে কলেজ স্তরের ছাত্রীদের জন্য চালু করলেন কন্যাশ্রী। 18 বছর পেরোনোর পর পড়াশোনা চালিয়ে গেলে এককালীন 25,000 টাকা। এরপর 2017 সালে এলো পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য K3 স্কলারশিপ। রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেওয়া শুরু হলো। কিন্তু ধীরে ধীরে ওই জনকল্যাণ টাকা ছড়ানোর প্রতিযোগিতায় রূপ নিল। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা, পুরোহিত ভাতা থেকে শুরু করে দুর্গাপূজার অনুদানে কোটি কোটি টাকা খরচ হতে শুরু করলো। এরপর এলো লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী, মাসে মাসে ঢুকতে লাগলো 1,500 টাকা। পশ্চিমবঙ্গের ওয়েলফেয়ার শুধু আর ফ্রি পরিষেবায় আটকে থাকলো না, ভোটারদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছানোর একটা নিখুঁত সিস্টেমে পরিণত হলো। রাজ্যে 2 কোটিরও বেশি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে তৃণমূল সরকারের কত টাকা খরচ হয়েছিল জানেন? প্রায় 74,000 কোটি টাকা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই 2026 সালে এসে যখন রাজ্য সরকার বদল হলো, বিজেপি ক্ষমতায় এলো, অনেকেই ভেবেছিলেন এই ভাতার রাজনীতি হয়তো এবার বন্ধ হবে। বিজেপি সরকার এসে ইমাম বা পুরোহিত ভাতার মতো ধর্মীয় অনুদানগুলো বন্ধ করে দিল ঠিকই, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর যুবসাথী বন্ধ করল না। বরং নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার আর যুব শক্তি করে ভাতার পরিমাণটা সোজা ডাবল করে দিল। 1,500-এর জায়গায় মাসে 3,000 টাকা। এবার জাস্ট একবার ভাবুন, এখন সবাইকে মাসে 3,000 টাকা করে দিতে গেলে বর্তমানে সরকারকে কত লক্ষ কোটি টাকা খরচ করতে হবে? আর এখন সব থেকে বড় প্রশ্ন হলো, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার আনছে কোথা থেকে? এই যে কোটি কোটি টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এগুলো কি সরকার নিজের পকেট থেকেই দিচ্ছে? একদমই না। ঘুরতি পথে এই টাকা কিন্তু আপনার আর আমার পকেট থেকেই বেরোচ্ছে। কিভাবে? আমরা সাধারণ মানুষ সরকারকে ট্যাক্স দিই। সেই ট্যাক্সের টাকা সরকারের কোষাগারে রাজস্ব বা রেভিনিউ হিসেবে জমা হয়। নিয়ম অনুযায়ী এই টাকা খরচ হওয়ার কথা সরকারি কর্মচারীদের বেতন, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুলের মতো জরুরি পরিকাঠামো বা ডেভেলপমেন্টের কাজে। কিন্তু আমাদের 140 কোটির এই দেশে ইনকাম ট্যাক্স দেয় প্রায় 7 কোটি মানুষ। ভাতার জন্য যে টাকা লাগে সেটাও এই রেভিনিউ থেকেই খরচ হয়। মানে 4%-এর টাকা বাকি 96%-এর অ্যাকাউন্টে ভাতা হিসেবে জমা হচ্ছে। এর মানে কি দাঁড়ালো? একটা খুব ছোট অংশের মানুষের ট্যাক্সের টাকা বাকিদের অ্যাকাউন্টে ভাতা হিসেবে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার ভাতার বরাদ্দ যত বাড়বে, স্বাভাবিকভাবেই দেশের আসল উন্নয়ন বা ডেভেলপমেন্টের ফান্ডে ততই কম টাকা বাঁচবে।
ভোট ব্যাংক ধরে রাখতে ভাতা দেওয়া বন্ধ করা যায় না, তখন সরকারকে বাধ্য হয়ে লোন বা ঋণ নিতে হয়। পশ্চিমবঙ্গের মাথার উপর এখন অলরেডি 7.62 লক্ষ কোটি টাকার ঋণের পাহাড় চেপে আছে। রিপোর্ট বলছে 2027 সালের মধ্যে এই ঋণের অঙ্কটা 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ভাতা দিয়ে অর্থনীতির উন্নতি তো হয়ই না, উল্টে আরও বেশি ঋণের বোঝা চেপে বসে সরকারের কাঁধে। আর দিনের শেষে এই পাহাড় প্রমাণ ঋণের সুদটাও কিন্তু চোকাতে হয় সাধারণ জনগণকেই, জিনিসপত্রের দাম বাড়িয়ে বা ইনডাইরেক্ট ট্যাক্স বসিয়ে। দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের এই ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বা সরাসরি টাকা দেওয়ার মডেলটা দেখে এখন দেশের আরও অনেক রাজ্য এই লাইনে হাঁটতে শুরু করেছে। অন্য রাজ্যগুলো বুঝে গেছে এখন এটাই ভোট জেতার মোক্ষম অস্ত্র। বিশেষ করে মহিলাদের টার্গেট করাটা এখন ভারতের রাজনীতির সবথেকে সেফ গেম। পাঞ্জাবে আম আদমি পার্টি মহিলাদের 1000 টাকা দেওয়ার কথা করেছে। হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার চালু করেছে ইন্দিরা গান্ধী প্যারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা, সেখানে মাসে মাসে দেওয়া হচ্ছে 1500 টাকা। মধ্যপ্রদেশে বিজেপি সরকার নিয়ে এসেছে লাডলি বেহনা প্রকল্প। প্রথমে 1000 টাকা দিয়ে শুরু হলেও পরে সেটা বাড়িয়ে 1500 করা হয়েছে। কর্ণাটকে আবার কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী যোজনায় মাসে 2000 টাকা ভাতা দিচ্ছে। মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট সরকার শুরু করেছে 1500 টাকার মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিনী যোজনা। হরিয়ানায় তো আরও এক কাঠি উপরে, কংগ্রেস বলেছে 2000 দেবে আর বিজেপি বলেছে 2100 টাকা দেবে। ঝাড়খণ্ড সরকারও মাইয়া সম্মান যোজনায় 1000 টাকা দিয়ে শুরু করে এখন সেটা বাড়িয়ে 2500 টাকা করে দিয়েছে। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বিহার, দিল্লি, কর্ণাটক, ভারতের আজ এমন কোনো বড় রাজ্য খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো নামের ভাতা চালু নেই। কিন্তু এই রাজ্যগুলো কি আদৌ এত টাকা বিলি করার ক্ষমতা আছে, নাকি শুধুই ক্ষমতায় টিকে থাকার জন্য এরা জেনে বুঝে গোটা দেশটাকে দেউলিয়া হওয়ার দিকে ঠেলে দিচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ভাতা দিয়ে কি সত্যি নারীর ক্ষমতায়ন হচ্ছে, নাকি একটা গোটা প্রজন্মকে ভাতার উপর নির্ভরশীল করে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হচ্ছে? সরকার যখন এক হাতে আপনাকে কিছু ফ্রি দেয়, তখন অন্য হাত দিয়ে ঠিক আপনার পকেট থেকেই তার দামটা উসুল করে নেয়। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? তাহলে কর্ণাটকের কথাই ধরুন। গৃহলক্ষ্মী আর মহিলাদের ফ্রি বাস পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে সেখানে ক্ষমতায় এসেছে কংগ্রেস, কিন্তু ক্ষমতায় এসে তারা দেখল রাজকোষ তো একেবারে ফাঁকা, অথচ প্রতিশ্রুতি মতো গৃহলক্ষ্মী ভাতার টাকা তো দিতেই হবে। শুধু এই একটা খাতেই সরকারের খরচ দাঁড়ালো 57,000 কোটি টাকা। বাধ্য হয়ে সরকার কি করল? সাময়িকভাবে উন্নয়নের সব কাজ বন্ধ করে দিল। এর সঙ্গে ইস্তেহারে বলা ছিল মহিলাদের বাস ভাড়া ফ্রি করা হবে, করাও হলো। কিন্তু এর ফলটা কি দাঁড়ালো জানেন? মাত্র 3 মাসের মধ্যে কর্ণাটক স্টেট বাস কর্পোরেশন লোকসান হলো 295 কোটি টাকা। আর সেই বিপুল ঘাটতি মেটাতে সাধারণ বাসের ভাড়া এক ধাক্কায় 20% বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ খুব সহজ অঙ্কে মহিলাদের ফ্রি যাত্রার খরচ এখন ঘুরে ফিরে পুরুষ যাত্রীদের পকেট কেটেই তোলা হচ্ছে। কি কিউট না বিষয়টা? একই ছবি তামিলনাড়ুতে 2026 সালে মুখ্যমন্ত্রী পদে বসেই থালাপতি বিজয় 200 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি করে দিলেন। এই একটা সিদ্ধান্তের জন্য সরকারের খরচ হবে 17,000 কোটি টাকা। পাশাপাশি মহিলা, রূপান্তরকামী এবং প্রতিবন্ধীদের ফ্রি বাস সার্ভিসের জন্য আরও 4000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকা জোগাড় করতে এখন তামিলনাড়ু সরকারকে নতুন করে 1,79,000 কোটি টাকা ধার করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন 2027 মার্চের মধ্যেই তামিলনাড়ুর ঋণের পরিমাণ 10 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। টাকার অঙ্কটা জাস্ট ভাবতে পারছেন? কিন্তু এই ফ্রি বাস সার্ভিসের গল্পটা সব জায়গায় সমানভাবে কাজ করে না। এই যেমন তেলেঙ্গানা, সেখানে মহালক্ষ্মী যোজনায় মহিলাদের ফ্রি বাস সার্ভিস দেওয়ার ফলে একটা অদ্ভুত সমস্যা তৈরি হলো। মহিলারা বাসে যাতায়াত শুরু করায় হায়দ্রাবাদ মেট্রোতে যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমে গেল। বিশাল লোকসানে পড়ল মেট্রো। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো যে লোকসানের বহর সইতে না পেরে 2026 সালের এপ্রিলে L&T কোম্পানি তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিল। ফলে কি হলো? হায়দ্রাবাদ মেট্রোর 13,578 কোটি টাকার ঋণের বিশাল বোঝা এখন সরাসরি গিয়ে পড়ল তেলেঙ্গানা সরকারের ঘাড়ে। পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের অবস্থাটা আরও করুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি কার্যত সব বড় ডেভেলপমেন্ট প্রজেক্ট বাতিল করে শুধু এই ভাতার পেছনে কোটি কোটি টাকা ঢেলেছিলেন। আর এর ফল কি হলো জানেন? রাজ্যের বার্ষিক বাজেট যেখানে 3 লক্ষ কোটি টাকারও কম, সেখানে ঋণের পাহাড় গিয়ে ঠেকল 9,74,000 কোটি টাকায়। নতুন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ক্ষমতায় এসে দেখলেন সব শেষ। বাধ্য হয়ে তাকে কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্যের জন্য হাত পাততে হলো। এবার আপনি হয়তো ভাবছেন এসব তো বিরোধী দলগুলোর কাজ, বিজেপি নিশ্চয়ই এমনটা করে না। তাহলে আপনি ভুল ভাবছেন। ভাতার এই রাজনীতিতে বিজেপিও 1 ইঞ্চি পিছিয়ে নেই। যদিও খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে এই ভাতার রাজনীতিকে একটি রেউডি কালচার বা মিষ্টি বিতরণের রাজনীতি বলে চরম সমালোচনা করেছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই রাজনীতি দেশের উন্নয়নকে থমকে দেবে। কিন্তু আক্ষেপের বিষয় হলো আজ ভোটে জিততে
খোদ বিজেপিও এই একই অস্ত্র ব্যবহার করছে। একটা সময় যারা দিল্লিতে বা পশ্চিমবঙ্গে বিরোধী আসনে বসে ভাতার বিরুদ্ধে গলা ফাটাতো, তারাই আজ ক্ষমতায় আসার জন্য আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর রাজস্থানে সর্বত্র ঋণের বোঝা হু হু করে বাড়ছে। আসামে অরুণোদয় স্কিমে 40 লক্ষ মহিলাকে 9,000 টাকা করে দেওয়া হয়েছে। বিহারে 2024 সালের ভোটের আগে নীতিশ কুমার 1,81 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়েছিলেন। আবার 2025-এর ভোটের সময়ও 1,500 টাকা ঢুকেছে। পরিস্থিতি এমন ছিল যে তাড়াহুড়োয় চেকিং ঠিকমতো না হওয়ায় বহু পুরুষের অ্যাকাউন্টেও টাকা ঢুকে গেছে। ভোটের পর সেই টাকা ফেরত পেতে রাজ্য সরকারকে রীতিমতো বেগ পেতে হয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিহারে সরকারি কর্মচারীদের বেতন কয়েক মাস আটকে গেছে। 2023 সালে মধ্যপ্রদেশে লাডলি বেহেন চালু হয়েছিল। ভাতার অঙ্কটা 1,000 টাকা থেকে বাড়িয়ে পরে 1,500 টাকা করা হলো। বলা হয়েছিল এই প্রকল্পের টাকা বাড়িয়ে 3,000 টাকা করা হবে, কিন্তু টাকার অভাবে সেটা সম্ভব হয়নি। 2025-26 সালে শুধু এই একটি প্রকল্পের জন্য 18,669 কোটি টাকা বাজেট রেখেছিল সরকার। 2025-26 সালের রিপোর্ট বলছে 12টা রাজ্যে মহিলাদের ভাতা দিতে গিয়ে সরকারের মোট 1,68,040 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্র একাই খরচ করেছে 46,000 কোটি টাকা, কর্ণাটক 28,600 কোটি টাকা, মধ্যপ্রদেশ 18,600 কোটি টাকা। অথচ আশ্চর্যের বিষয় হলো এই 12টার মধ্যে 6টা রাজ্যই এখন চরম রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিটে ভুগছে। সরকার বলছে এই টাকা নাকি মহিলাদের ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, কিন্তু সত্যি কি তাই? নাকি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহিলাদের দিয়ে একটা নতুন ভোট ব্যাংক বানানো হচ্ছে? যে বেশি টাকা দেবে ভোটটা তার বাক্সেই পড়বে। এটা কি সত্যি নারীর ক্ষমতায়ন হচ্ছে, নাকি স্রেফ টাকার বিনিময়ে ভোট কেনার একটা নির্লজ্জ রাজনীতি? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ভাতার পেছনে ওড়ানো হচ্ছে, এই টাকাগুলো যদি ইসরো, ডিআরডিও কিংবা নতুন কোনো হাসপাতাল, ইঞ্জিনিয়ারিং কলেজ বা ফ্যাক্টরি তৈরিতে কাজে লাগানো হতো, তাহলে কি আজ আমাদের যুবকদের ভাতার আশায় লাইনে দাঁড়িয়ে থাকতে হতো? যেখানে সরকার ভাতার পেছনে লক্ষ লক্ষ কোটি টাকা ওড়াচ্ছে, সেখানে ইসরোর বার্ষিক বাজেট কত জানেন? মাত্র 13,705 কোটি টাকা। আর ডিআরডিওর বাজেট 29,000 কোটি টাকা। কোথায় ইসরো 13,000 কোটি আর কোথায় ভাতার 1,68,000 কোটি? পার্থক্যটা বুঝতে পারছেন? 2025-26 সালের ইকোনমিক সার্ভে রিপোর্ট বলেছে কিছু রাজ্য তাদের জিডিপির 1.2% শুধু এই খয়রাতির পেছনেই খরচ করছে। কোনো না কোনো রাজ্যের বাজেটের 8%ই চলে যাচ্ছে এই খাতে। এর ফলে রাজ্যের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ছে, যাকে অর্থনীতির ভাষায় বলে ফিস্ক্যাল সাস্টেনেবিলিটি নষ্ট হওয়া। ফিস্ক্যাল ডেফিসিট বা রাজকোষ ঘাটতি 2.8% থেকে বেড়ে 3.2% হয়ে গেছে। উন্নয়নের খাতে বরাদ্দ কমিয়ে এই ক্ষয়রাতি দেওয়া হচ্ছে, আর রাজ্যগুলোর ঘাড়ে ঋণের বোঝা কেবল বেড়েই চলেছে। উন্নয়নের টাকা কেটে নিয়ে ফ্রিতে বিলিয়ে দেওয়া হচ্ছে, আর একাধিক রাজ্যের ঘাড়ে নিঃশব্দে চেপে বসছে বিশাল লোনের পাহাড়। আর আমরা মাসের শেষে অ্যাকাউন্টে 1,500 টাকা ঢোকার মেসেজ দেখছি, আর সরকার আমাদের জন্য কতই না ভাবছি। এই যে ট্যাক্সের টাকা কেটে নিয়ে ভাতার রাজনীতি চলছে, এর আসল মাসুলটা কে গুনছে জানেন? আমি, আপনি এবং আমাদের আগামী প্রজন্ম। আর এই ব্যাপারটা কতটা ভয়াবহ জায়গায় পৌঁছেছে সেটা বুঝতে এই রিপোর্টটা দেখুন। নীতি আয়োগের এই রিপোর্ট বলছে গোটা দেশে 1 লক্ষেরও বেশি স্কুল চলছে মাত্র একজন শিক্ষকের ভরসায়। আরও 1 লক্ষ স্কুলে আজ পর্যন্ত বিদ্যুতের আলো পৌঁছয়নি। প্রায় 1 লক্ষ স্কুলে মেয়েদের জন্য কোনো টয়লেট নেই। 14,000-এর বেশি স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। আর 60,000-এর বেশি স্কুলে বাচ্চাদের হাত ধোয়ার মতো সামান্য জায়গাটুকু পর্যন্ত নেই। আর কর্মসংস্থান? বছরের পর বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ। শুধু কর্ণাটকে 38,000, বিহারে 2,80,000, ঝাড়খণ্ডে 1 লক্ষ, মধ্যপ্রদেশে 52,000, আর আমাদের পশ্চিমবঙ্গে 77,000 শিক্ষকের পদ শূন্য পড়ে আছে। বছরের পর বছর কোনো নিয়োগ নেই। দেশের প্রায় অর্ধেক মানে 49.3% সরকারি মাধ্যমিক স্কুলে কোনো সায়েন্স ল্যাব নেই। এই পরিকাঠামো নিয়ে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যতের বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হবে কি করে? এবার ঠান্ডা মাথায় একবার ভাবুন, একটা রাজ্যে শুধু একটা ভাতা চালাতে গিয়ে যখন 57,000 থেকে 74,000 কোটি টাকা চলে যাচ্ছে, সেই টাকায় কতগুলো স্কুল ঠিক হতে পারত, কতজন শিক্ষক নিয়োগ হতে পারত, কতগুলো মেডিকেল কলেজ উঠতে পারত। পরিস্থিতি যে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে সেটা দেশের সর্বোচ্চ আদালতও বুঝতে পারছে। 2022 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি NV রমনা সরকারকে সতর্ক করে বলেছিলেন জনকল্যাণ বা ওয়েলফেয়ার আর দেশের অর্থনীতির মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখতে হবে। খোদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বারবার ওয়ার্নিং দিয়েছে এই অতিরিক্ত ফ্রি সার্ভিস আর ঋণের বোঝা রাজ্যগুলোর আর্থিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। এর ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পরিকাঠামোগত উন্নয়ন একেবারে তলানিতে এসে ঠেকেছে।
লাগাম ছাড়া ঋণ মুকুবের ফলে দেশের ক্রেডিট কালচার বা ঋণ পরিশোধের যে সুস্থ সংস্কৃতি সেটাই ধ্বংস হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই ফ্রি বা খয়রাতি কি কেবল গরিব বা সাধারণ মানুষের জন্যই? একেবারেই না। এই দেশের সবচেয়ে বড় ফ্রিবি কারা পায় জানেন? দেশের তা বড় ধনী আর শিল্পপতিরা। এই বিনামূল্যে বিলিয়ে দেওয়ার রাজনীতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন দেশের বড় পুঁজিপতিরা। নামি দামি শিল্পপতিদের হাজার হাজার কোটি টাকার ঋণ মুকুব, সরকারের জলের দরে জমি দেওয়া, এগুলো এদেশে নতুন কিছু নয়। বিহারে আদানি গ্রুপকে 1030 একর জমি দেওয়া হয়েছিল মাত্র 1 টাকায়। গত 10 বছরে বিজেপি সরকার কর্পোরেটদের 16 লক্ষ কোটি টাকায় ঋণ মুকুব করেছে। 2020 সালে নীরব মোদী, মেহুল চোকসি, বাবা রামদেব, বিজয় মালিয়া, সন্দীপ ও সঞ্জয় ঝুনঝুনওয়ালার মতো লোকেদের প্রায় 50টি কোম্পানির হাজার হাজার কোটি টাকার ধার এক কলমে মাফ করে দেওয়া হয়েছিল। একদিকে ভোট কেনার জন্য আমজনতার হাতে কয়েক হাজার টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে দেশের পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকার লোন মুকুব করে নানান সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে। আর এই পুরো খেলাটাই চলছে আপনার আমার ট্যাক্সের টাকায়। এক একটা রাজ্যেই ভাতার ভর্তুকির পেছনে যে হাজার হাজার কোটি টাকা ওড়ানো হচ্ছে, সেই টাকাটা যদি দেশের আসল উন্নয়নে খরচ হতো, যদি ওই ভাঙাচোরা স্কুলগুলোতে টয়লেট তৈরি হতো, নতুন স্কুল হতো, যদি নতুন যোগ্য শিক্ষক নিয়োগ হতো, জেলায় জেলায় নতুন মেডিকেল কলেজ, হাসপাতাল, আইআইটি বা আইআইএম তৈরি হতো, এই বিপুল টাকা যদি বিজ্ঞান ও গবেষণার কাজে লাগানো যেত, তাহলে আজ আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াতো? যদি নতুন শিল্প তৈরি হতো, কর্মসংস্থান বাড়ত, ছাত্রছাত্রীদের স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া হতো, তাহলে কি আজ পশ্চিমবঙ্গ, বিহার বা ঝাড়খণ্ডের তরুণ তরুণীদের পেটের দায়ে ব্যাঙ্গালোর, পুনে বা হায়দ্রাবাদের ট্রেনে উঠতে হতো? প্রতিটা রাজনৈতিক দল খুব ভালো করেই জানে তারা কি করছে। তারা জানে কিভাবে মানুষের আজকের অভাবটাকে কাজে লাগিয়ে তাদের আগামীকালের ভবিষ্যৎটা কিনে নেওয়া যায়। কিন্তু আমাদের চারপাশের বেশিরভাগ মানুষ রাজনীতির এই ফাঁদটা এখনো ধরতেই পারেননি। তাই ওই সামান্য কয়েকটা টাকার বিনিময়ে তারা নিজের ছেলেমেয়ের ভবিষ্যৎটা তুলে দিচ্ছেন নেতাদের হাতে। সব তথ্য আর পরিসংখ্যান তুলে দিলাম আপনার সামনে। আপনার পকেটের টাকা দিয়েই আপনারই আগামী প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার এই নোংরা খেলার বিচার এবার আপনাকেই করতে হবে। তাই আজ আমি এই ভিডিওটা লাইক বা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু একটা অনুরোধ করব, ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে, বিশেষ করে আপনার পরিবারের গ্রুপগুলোতে শেয়ার করুন। অন্তত মানুষ জানুক, মানুষ বুঝুক যে ফ্রির মোড়কে দেশে আসলে কি রাজনীতি হচ্ছে। শেয়ার করে তাদেরও একটু ভাবার সুযোগ করে দিন। আর আপনি এই ভাতা সংস্কৃতির পক্ষে না বিপক্ষে? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।